সকলকে কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে মূলত দুটো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসলাম। আপনারা সকলেই অবগত যে আপার প্রাইমারি মামলার ফিক্সড হিয়ারিং ডেট রয়েছে আগামী পরশুদিন, অর্থাৎ 6ই মার্চ। 11 নম্বর কোর্ট তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই মামলার হিয়ারিং চলছে এবং যথাসময়ে সেই মামলার হিয়ারিং শুরু হবে আগামী পরশুদিন। সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে গত হিয়ারিং যারা প্রত্যক্ষ করেছেন লাইভের মাধ্যমে বা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অবগত হয়েছেন তারা জানেন যে আগামী পরশুদিন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে দীর্ঘ লড়াই, অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন যাবৎ আপার প্রাইমারি নিয়োগ না পেয়ে বঞ্চিত, সেই সমস্ত যোগ্য চাকরি প্রার্থীদেরকে দ্রুত স্কুলে পাঠানোর জন্যে আমরা যেমন বারংবার রাস্তায় লড়াই করেছি, অনুরূপভাবে হাইকোর্টেও আমরা কিন্তু থার্ড পার্টি অর্থাৎ অ্যাডেড পার্টি হিসাবে এই মামলার সঙ্গে সংযুক্ত রয়েছে। আপনারা জানেন আমাদের এই মামলার অ্যাডভোকেট হলেন এই রাজ্যের একজন বিখ্যাত আইনজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। তিনি হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি সময় নিয়েছেন যে 6 তারিখে তিনি নির্দিষ্ট সময়ে তিনি আর্গুমেন্ট করবেন, যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে তিনি সওয়াল করবেন হাইকোর্টে। এই আইনজীবীর আগামী পরশুদিন অর্থাৎ 6 তারিখ যোগ্য চাকরি প্রার্থীদের স্কুলে পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের লড়াইয়ের সঙ্গে সংযুক্ত হয়ে তিনি আমাদের কথা হাইকোর্টে উপস্থাপন করবেন এবং এখনো পর্যন্ত বিরোধী শিবির অর্থাৎ এই মামলায় সংযুক্ত যে সমস্ত বিরোধী অ্যাডভোকেট রয়েছেন, যে সমস্ত বিষয়ে তাদের মূলত অভিযোগ বা হাইকোর্টে এই প্যানেল নিয়ে গ্রিভান্স রয়েছে, সেই সমস্ত গ্রিভান্সের নৈপথ্যে যে উত্তর একজন থার্ড পার্টি অ্যাডভোকেট হিসাবে দেওয়া উচিত, আশা করছি তিনি ফিজিক্যালি থেকে আগামী পরশুদিন দেবেন। মূলত যে দুটো আর্গুমেন্ট, সেটা হলো যে এক ভ্যাকেন্সি ইস্যু, দুই হলো তার থেকেও বড় ইস্যু যেটাকে ইস্যু নয় অথচ ইস্যু দাঁড় করানোর চেষ্টা চলছে হাইকোর্টে, সেটা হলো রিজার্ভেশন সংক্রান্ত। আপনারা আগামী পরবর্তী যে হিয়ারিং হবে সেখানে দেখতে পাবেন সে বিষয়ে কমিশন এবং আমাদের আইনজীবী সে সমস্ত যুক্তি খণ্ডন করবেন। কিন্তু প্রশ্ন হলো প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখতে যাই, এসএসসির 9, 10, 11, 12, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন এবং পিএসসির যত রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত হয়েছে, ফুড এসআই থেকে শুরু করে মিসলেনিয়াস যা কিছু রিক্রুটমেন্ট হয়েছে, ইভেন বিসিএস পর্যন্ত, তাতেও কিন্তু যে রিজার্ভেশন রুলস মেনে মূলত রিক্রুটমেন্ট হয়, সেই সমস্ত রিক্রুটমেন্টের রুলস নাকি অবৈধ। একজন আইনজীবীর যে আর্গুমেন্ট আমরা এর আগের দিন শুনেছি, তাতে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের 90% রিক্রুটমেন্ট, আমার মনে হয় 2010-11 পর থেকে রিজার্ভেশন সংক্রান্ত সমস্ত বিষয়গুলো একদম ওপেনাইজ হওয়ার পর থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে তার 95% রিক্রুটমেন্ট ওই আইনজীবীর আর্গুমেন্টের নিরিখে অবৈধ। কারণ আমরা জানি প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় আমি এর আগের ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে সেখানে গেজেট নোটিফিকেশনে বলা আছে যে টেট উত্তীর্ণ প্রত্যেকটা চাকরি প্রার্থী ট্রেনিং প্রাপ্ত তারা ইন্টারভিউ কল পাবে এবং ফাইনাল প্যানেল হবে যেটা, সেটা ইন্টারভিউর পর
এখন বিষয় হচ্ছে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি বা পিএসসি এসএসসি বা সিএসসি বা অল ইন্ডিয়া বেসিসে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়, তাতে যখন ইন্টারভিউ কল করা হয় তখন তার কাট অফ নির্দিষ্ট হয় এবং তার একটা নির্দিষ্ট রেশিও অনুসারে ইন্টারভিউ কল পায়। মূলত ইন্টারভিউর পূর্বেই তাদের একাডেমিক রিটেন মার্কস সহ মেরিট আইডেন্টিফাই করা হয় বা জাস্টিফাই করা হয়। তখন স্বাভাবিকভাবে ইউআর অর্থাৎ আনরিজার্ভড বলতে যেটাকে আমরা বুঝি, যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ মার্কসের ভিত্তিতে যারা যোগ্য তারা আনরিজার্ভ ক্যাটাগরিতে বা আনরিজার্ভড ভ্যাকেন্সিতে মার্কসের ভিত্তিতে তারা সবাই চলে যায় বা মাইগ্রেশন হয়। ঠিক তারপরে সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সমস্ত জায়গায় তার নিজস্ব ক্যাটাগরি, যারা জেনারেলে যেতে পারলো না তাদের মার্কসের ভিত্তিতে 1:1.4 হোক বা 1:10 হোক বা 1:3 হোক, যে গেজেটের যে নিয়ম অনুসারে বা যে নোটিফিকেশনের নিয়ম আছে সেই অনুসারে কিন্তু আমরা হয়ে থাকি। কিন্তু প্রাইমারির মামলা করার ফলে উনার এই ধারণাটা হয়তো জন্মে গেছে বা ইউনিভার্সাল ট্রুথের মতো উনার ধারণা প্রতিষ্ঠিত হয়েছে নিজের মধ্যে, যে উনি যে মামলাটা করছেন অর্থাৎ প্রাইমারি রিলেটেড, সেই রিলেটেড যে রিজার্ভেশন রুলসটা ওখানে দেখা হচ্ছে সেইটা মনে হয় সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে বৈধ। সেই জায়গায় সেই আইনজীবীদেরকে সমবেদনা যে যারা যোগ্য চাকরি প্রার্থী হাজার হাজার এই মেরিটে রয়েছে, রিজার্ভেশন ক্যাটাগরি ক্যান্ডিডেট, আশা করি আপনি যতই বলবৎ করার চেষ্টা করুন না কেন আপনার যুক্তিকে খণ্ডন করার জন্য আমরাও প্রস্তুত আছি। এই একটা বিষয়। আজকে আমরা গিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনে। আপনারা জানেন যে আপার প্রাইমারি আমাদের একটা আবেগ। এই আবেগের জন্যে আমরা আমাদের ব্যক্তিগত পরিসরের অনেক কিছু বিসর্জন এই আপার প্রাইমারির জন্য আমরা দিয়েছি। সত্যি কথা বলতে গিয়ে এটা আমাদের কাছে আবেগ। কয়েকদিন আগে মাদ্রাসার পরীক্ষা হয়ে গেল, মানে গতকাল, সেই পরীক্ষা পর্যন্ত অ্যাটেন্ড আমরা করতে পারিনি অনেকেই। কারণ তার জন্য যে নির্দিষ্ট প্রিপারেশন দরকার সেই নির্দিষ্ট প্রিপারেশনের যথেষ্ট সময় থাকলেও আমরা কিন্তু সেটা সেই জায়গায় দিতে পারিনি। শুধু আমরা আপার প্রাইমারি করে গেছি। কারণ আপার প্রাইমারিটা হলো একটা আবেগ আমাদের কাছে। কারণ দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের সংগ্রাম, জেল হাজত থেকে শুরু করে, রাত জাগা থেকে শুরু করে, রাস্তায় গড়াগড়ি থেকে শুরু করে, দণ্ডিকাটা, কোনো কিছু, কালীঘাট, রাজভবন, হাইকোর্ট, এসএসসি, বিকাশ ভবন, শিক্ষামন্ত্রীর বাড়ি, মুখ্যমন্ত্রীর বাড়ি, শিক্ষামন্ত্রীর ভবন, মুখ্যমন্ত্রীর ভবন, কোথাও আমরা কিন্তু বাদ রাখিনি আন্দোলন করতে। কারণ কোথাও একটা আমাদের জায়গায়, মানে আমাদের মন থেকে এই আপার প্রাইমারিটা হয়ে গেছে প্যাশন। আপার প্রাইমারি আমাদের কাছে একটা ভাবাবেগ। এইখান থেকে আমরা নিজেদেরকে বার করতে পারছি না, পারিনি, আর এখন তো চেষ্টাও করি না। কারণ যে লড়াইটা আমরা দীর্ঘ আগে শুরু করেছিলাম সেই লড়াইটা শেষ করতে হবে এবং আমরাই শেষ করব, এবং একটা সুন্দর পরিণতির মাধ্যমে আপার প্রাইমারি লড়াইটাকে শেষ করব। আমরা একদম সুন্দর পরিণতির মাধ্যমে শেষ করতে চাই। যার জন্য আজকেও যেহেতু 6 তারিখে হিয়ারিং, তাই আপনারা সকলেই হিয়ারিং যারা দেখেছেন তারা অবগত হয়ে গেছেন যে স্কুল সার্ভিস কমিশনের যিনি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৌমেন্দ্রনাথ মুখার্জি মহাশয়, একজন দিগ্গজ পণ্ডিত মানুষ আইনের, তিনি ব্যক্তিগত কারণবশত এই মামলার সঙ্গে সংযুক্ত থাকার ফলেও 12 তারিখ পর্যন্ত উপস্থিত থাকতে পারছেন না। 12 তারিখের পর উনি ফিজিক্যালি কোর্টে থাকবেন। কিন্তু বিষয় হলো এই 12 তারিখের মধ্যে আগামী 6 তারিখ অর্থাৎ পরশুদিন যে হিয়ারিংটা রয়েছে সেই হিয়ারিংয়ে যেন হাইকোর্টে রাজ্যের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সিনিয়র আইনজীবী উপস্থিত থাকেন, সেই বিষয়ে আমরা বিস্তর আজকে স্কুল সার্ভিসের সঙ্গে আলোচনা করেছি। আমরা 5 জন মূলত আলোচনার জন্য গেছিলাম। আর আমাদেরই লড়াকু যোদ্ধা যারা আপার প্রাইমারি মঞ্চের এক একটা, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের এক একটা পিলার,
যদি আপনারা 14,000 চাকরি প্রার্থী কোনোদিন রিক্রুটমেন্ট পান, যখন রিক্রুটমেন্ট পাবেন আশা করি এই পিলার, যে ছেলেগুলা নক্ষত্রোজ্জ্বল ছেলে মেয়েরা দিনের পর দিন বুক চিতিয়ে লড়াই করে এই আন্দোলনটাকে, সংগ্রামটাকে নিজের আবেগের সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে বারবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের ডাকে রাস্তায় নেমেছে, কোর্টে দাঁড়িয়ে লড়াই করেছে, রাজভবনে লড়াই করেছে, স্কুল সার্ভিস কমিশনে লড়াই করেছে, বারংবার তাদেরকে জেলে যেতে হয়েছে। আজকেও সেই চাকরি প্রার্থীদেরকে টানা হিচড়া করে, আপনারা চ্যানেলে দেখেছেন যে টানা হেঁচড়া করে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল থানাতে। নির্দিষ্ট সময় পর তাদেরকে ছাড়া হয়েছে, কিন্তু তার মাঝে আমরা 5 জনের প্রতিনিধি টিম তারা গেছিলাম স্কুল সার্ভিস কমিশনের কাছে। আমরা চেয়ারম্যানকে অবগত করেই এসেছি যে আপনি মোস্ট সিনিয়র আইনজীবীকে দাঁড় করিয়ে 6 তারিখের মামলার হিয়ারিং সম্পূর্ণ করুন। যত দ্রুত সম্ভব যে অভিযোগগুলো মূলত এই প্যানেলের এসছে, সেই অভিযোগগুলো যেন আপনার আইনজীবী একদম সুনির্দিষ্টভাবে টু দি পয়েন্ট অ্যানসার করে, উত্তর দিয়ে সমস্ত বিষয়টাকে ক্লোজ করে যোগ্য চাকরি প্রার্থী যারা তারা স্কুলে যাক বা যাওয়ার ব্যবস্থা আপনি করুন। উনি তাতে আজকেও বলেছেন যে আমাদের যে কাজ এখনো পর্যন্ত প্যানেল নিয়ে যে কাজ তিনি করেছেন তাতে চেয়ারম্যান মহাশয়ের জায়গা থেকে কোনো রকম ত্রুটি তিনি রাখেননি, এবং তিনি আশ্বস্ত করেছেন প্রয়োজনে তিনি ফিজিক্যালি এরপর কোর্টে হিয়ারিংয়ে থাকবেন। যদি কোনো বিষয় কোর্ট অ্যালাউ করে তাহলে উনি যে সমস্ত বিষয়, ডিফিকাল্ট বিষয় অর্থাৎ ওএমআর রিলেটেড বিষয়গুলা যখন স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাওয়া হবে বা অ্যাডভোকেটের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে, তখন প্রয়োজনে যেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পাশে দাঁড়িয়ে অ্যাসিস্ট করতে পারেন। যদি জজ সাহেব অনুমতি দেন তাহলে তিনিও যেন এই বিষয়টা সুনিপুণভাবে যুক্তি দ্বারা খণ্ডন করতে পারেন, তার জন্যে তিনি সশরীরে প্রেজেন্ট থাকবেন। তাই আমরা তাকিয়ে আছি সেই হিয়ারিংয়ের অপেক্ষায়। আরও একটা বিষয়, আমাদের সঙ্গে সেকেন্ড কাউন্সিলিংয়ের একাধিক প্রার্থী আজকে ডেপুটেশনে ছিলেন। তার মধ্যে আমার খুব কাছের প্রিয় দাদা সিদ্ধার্থ কুমার মাল ছিল। তো সেই দাদা জিজ্ঞাসা করে যে সেকেন্ড কাউন্সিলিং কবে করবেন। তো উনি সদুত্তর দেন যে এই মুহূর্তে মামলাটা বিচারাধীন এবং খুব শীঘ্রই হয়তো একটা আশা করছি অর্ডার আসবে। সে বিচারপতিরা কি অর্ডার দেবেন সেটা একান্তই বিচারপতিদের বিষয়। আমি বরাবর দুটো কথা বলে থাকি লাইভে বা চ্যানেলে, যে কি অর্ডার হবে আর কবে অর্ডার হবে, এই দুটো বিষয় শুধুমাত্র জজ সাহেব বলতে পারবেন বা জজ সাহেবরাই বলতে পারবেন। তাছাড়া আমার মতো কোনো ফেসবুক বা ইউটিউবে যারা দু কথা বলতে পারি বা বলি, তারা বা কোনো আইনজীবীর কোনো এজেন্ট, বাংলায় যাকে দালাল বলা হয়, তারা ফেসবুকে কি লিখলো না লিখলো তাতে ম্যাটার করে না। আসল বিষয় হলো বিচারপতিরা সমস্ত বিষয় অবজারভেশনের মধ্যে রেখেছেন। যেটা ওনারা ভালো মনে করবেন, যেটা মনে করবেন যে এই মুহূর্তে এই মামলার অ্যাসপেক্ট থেকে এই অর্ডার করা উচিত, করবেন তিনারা। আমরা কোর্টের অপেক্ষায় রইলাম। আর সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড বিষয়ে বলেন যে আমরা এই মামলাটা শেষের দিকে যেহেতু চলে এসেছি, হিয়ারিংটা কনক্লুশনের দিকে চলে এসছে, আলটিমেট ফাইনাল জাজমেন্ট হয়তো একটা কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি। তাই এই মুহূর্তে সেকেন্ড কাউন্সিলিং নিয়ে ভাবছি না, একটু অপেক্ষা করো, কোর্ট অনুমতি দিলেই ধাপে ধাপে আমরা এগোবো। তাই যারা সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, একটু অপেক্ষা করুন। আর ওএমআর রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোর্টের সামনে যেমনভাবে স্কুল সার্ভিস কমিশন এস.এন. মুখার্জি সাহেব বলেছিলেন অনুরূপ সমস্ত তথ্য দিয়ে কোর্টের সামনে উপস্থাপন করবেন
বাকিটা কতটা অ্যাকসেপ্ট করবেন, কতটা রিজেক্ট করবেন, কি করবেন না করবেন সে বিষয়ে উত্তুক্তি করার মতো স্পর্ধা বা ক্ষমতা আমার নেই। যেটা বিচারপতি মহাশয় ঠিক করবেন বা বিচারপতি মহোদয়রা ঠিক করবেন সেটাই আলটিমেট সিদ্ধান্ত। তবে আমরা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ রাস্তার লড়াই, কোর্টের লড়াই, আমরা লড়াইয়ে বিশ্বাসী। লড়াই করে পেয়েছি যা, লড়াই করেই রাখবো তা। আমরা আজকে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা হাতে নিয়ে বসে আছি, প্যানেল করে কাউন্সেলিং করে বসে আছে, আর বাকিরা ওয়েটিং লিস্টে বসে আছে অপেক্ষারত অবস্থায় যে কখন আমাদের কল আসবে। তারা নিজের যোগ্যতাতে যারা পেয়েছি তাদের পক্ষে বারংবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সওয়াল করেছে, কথা বলেছে, গলা বাজিয়েছে, ভবিষ্যতেও বাজাবে। আর লড়াই করে এখানে এসেছি, কেউ আমাদেরকে দয়া করেনি বা ভিক্ষা দেয়নি। আমরা চেয়েছিলাম কি, যে নিজের যোগ্যতায় পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হবে, স্কুলে যাব। কিন্তু সেই অসম লড়াই, একটা দুর্গম পথ আমরা অতিক্রম করে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। তাই লড়াই করতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ পিছোপা হয় না, লড়াই করতে আমরা পিছোপা হই না। তাই লড়াই করে যেটা পেয়েছি, লড়াই করেই ভবিষ্যতে আমরা আদায় করব। তাতে এই লড়াইটা হাইকোর্ট থেকে যদি আরো অন্য কোথাও যেতে হয়, আমরা সেখানে গিয়েও লড়াইটা দেব। আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে সওয়াল করেছি, যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে লড়াই করেছি, যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে আমরা আমাদের অধিকার আদায় করব। লাস্ট দুটো কথা যেটা আমি বারবার বলে থাকি, আজও বলছি, যত দ্রুত সম্ভব আমরা স্কুলে পাঠাবো চাকরি প্রার্থীদেরকে এবং আমরা স্কুলে যাব। আর লাস্ট চাকরি প্রার্থী অর্থাৎ লাস্ট ওয়েটিং চাকরি প্রার্থীরা থাকা পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং তাদের স্কুলে না পাঠানো পর্যন্ত আমরা লড়াই থামাবো না। সেই জায়গায় দাঁড়িয়ে নজর থাকবে আগামী পরশুদিন হাইকোর্টের উপর। অপেক্ষা করুন। বারংবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সঙ্গে বা যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে খারাপ কিছু হয়েছে। তাই একটা কথাই বলতে পারি, সববার অন্তত আমাদের সঙ্গে খারাপ হবে না। কোনো একবার, কোনো একদিন তো সময়টা আমাদের হবে। সেদিন শেষ হাসি আমরাই হাসবো, শেষ স্কুলে যে সাইন আমরাই করব। সুতরাং যোগ্য যারা চাকরি প্রার্থী তারা স্কুলে যাবে, এইটুকু আমার বলার। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লড়াইয়ে বিশ্বাসী। আমরা লড়াই করে এসেছি, লড়াই করেই বাকিটা ছিনিয়ে নেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নজর রাখুন আগামী পরশুদিন হাইকোর্টের উপরে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।